বুড়ি তার ঘরের মেঝেতে শুয়ে ঘুমোচ্ছিল। তখনই ঘরের চাল ফুটো হয়ে একটা আধ খাওয়া আমের আঁটি তার মাথার উপর পড়ল। কে, কার এত বড় সাহস আমার বাড়িতে আমের আঁটি ছুঁড়ে মারে? আমার এত সুন্দর ঘুমটা ভেঙে দিল। দাঁড়া, তোদের সবাইকে দেখে নিচ্ছি এখনই। এমনিতেই আমার ঘরের চাল ফুটো, আজ এই ছেলে মেয়েগুলো আমার ঘরের চালটা আরো ফুটো করে দিচ্ছে। বুড়ি জেগে গেছে, এখনই আমাদের ধরতে আসবে। চল আমরা পালাই। আরে এত ব্যস্ত হচ্ছিস কেন? বুড়ি ওর লাঠি দিয়ে কোরাতে কোরাতে যতক্ষণে বের হবে ততক্ষণে আমরা বাড়ি পৌঁছে যাব। তা অবশ্য ঠিক বলেছিস, আস্তে ধীরেই যাই তবে, এত তাড়াহুড়ো করার কিছু নেই। না, আজ আর আমরা যাব না, আমরা বুড়ির সাথে আরো মজা নেব। 2 দিন পর পরই তো মজা নেই আমরা বুড়ির সাথে, আবার কি মজা? দাঁড়া, বুড়ি বের হোক, তারপর দেখাচ্ছে। শোন, তুই বাম পাশের ঝোপটাতে লুকিয়ে থাকবি, আর আমি ডান পাশের ঝোপে। আমি যখন শীষ বাজাবো তখনই বুঝবি আমি তোকে বের হতে বলছি, তখন তুই বের হবি, আবার শীষ বাজালে ভেতরে ঢুকে পড়বি। ঠিক আছে, আমি লুকোচ্ছি। তুই আমার চালে ঢিল ছুঁড়েছিলি তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি। ওই তো রাজু আবার শীষ বাজিয়েছে, যাই আমি ঝোপের ভিতর লুকোই আবার। আমার গায়ে ঢিল কে ছুড়লো? ওদিক থেকে শীষ বাজানোর শব্দ শুনলাম। আরেক বানর মনে হয় ওখানে লুকিয়ে আছে। যাই, আগে ওটাকে ধরি। রাজু আবার শীষ বাজিয়ে আমাকে বের হতে বলছে, যাই আমি বের হই। এই যে বুড়ি, আমি এখানে, পারলে ধরো আমাকে। ওই বজ্জাত মেয়েটা আবার সামনে এসেছে। যাই, ওকেই আগে ধরি। যেটা লুকিয়ে আছে ওটাকে পরে ধরা যাবে। আমাদের কাউকে ধরতে পারবে না তুমি বুড়ি। দাঁড়াও, এবার আরো বড় একটা ঢিল ছুড়বো তোমার গায়ে। আহ, আমার মাথাটা ফাটিয়ে দিল বাজে ছেলে মেয়েগুলো। কি এমন পাপ করেছিলাম আমি যে সৃষ্টিকর্তা আমাকে এভাবে শাস্তি দিচ্ছে? শেষ বয়সেও একটু শান্তিতে থাকতে পারি না। এই সিমি, বেরিয়ে আয়, এই বুড়ি আর আমাদেরকে ভয় দেখাতে পারবে না। খুব ভালো কাজ করেছি না আমরা? এরপর আর লাগতে আসবে আমাদের পিছে? না না, আমি আর কারো পিছে লাগতে যাব না। ভুল হয়ে গেছে আমার। তোদেরকে কতবার আমি ভালো মতো বুঝিয়ে বলেছি যে আমার চালে ঢিল ছুড়িস না তোরা। আমি গরিব মানুষ, কোনো রকম খেয়ে পরে বেঁচে থাকি। এত টাকা কোথায় পাবো ভাঙা চাল ঠিক করার? তোরা আমার কথা শুনতি না বলে ভয় দেখাতাম। শুনবো না আমরা তোমার কথা, কারণ এভাবে খেলে আমরা মজা পাই। আজ তোমার মাথায় ব্যথা পেয়েছো, কাল হয়তো অন্য কোথাও ব্যথা পাবে। তাই শান্তিতে থাকতে চাইলে আমরা যা করছি চুপচাপ মেনে নাও। আমাদের সাথে লাগতে এসো না, তোমার ভালো হবে না। ঠিক আছে, কি আর করার আমার। এমনিতেই বর্ষাকালে বৃষ্টির পানি দিয়ে আমার পুরো ঘর ভেসে যায়। এখন তো মনে হয় আমিও পানির সাথে। তার উপর কালবৈশাখীর দিন এখন, ঝড়ের বাতাসের সাথে আমিও হয়তো উড়ে যাব। উড়লে উড়বে, তাতে আমাদের কি আসে যায়? এই সিমি, চল, পরীকে উচিত শিক্ষা দিয়েছি আজ, আর আমাদের পেছনে লাগতে আসবে না। আর আমরাও যত মন চায় প্রাণ ভরে খেলতে পারবো। ঠিক আছে, চল। আজকালকার ছেলে মেয়েরা বয়স্কে কাউকে দেখে সম্মান করা তো দূরে থাক, উল্টো আরো অপমান করে। অবশ্য আমার মতো বুড়ি কারো সম্মান পাওয়ার যোগ্যও না। যাই, মাথায় একটা কাপড় বেঁধে মুরগিগুলো ঘরে তুলি। বুড়ি মুরগিগুলো খুপিতে তুলে রাতে ঘুমাতে গেল। রাতে এক চোর এসে বুড়ির অগোচরে সবগুলো মুরগি ধরে নিয়ে গেল। ওমা বুড়ি, তোমার কপালে কি হয়েছে? আর এখানে এভাবে বসে বসে মাথা চাপড়াচ্ছ কেন?
কি আর হবে, আমার ফুটো কপাল আরো ফুটো হলো। কত কি করে এই মুরগিগুলো পেয়েছিলাম, এগুলোর ডিম আর মাংস বিক্রি করে কোনো রকম নিজের পেট চালাতাম। এখন এগুলোও সব চুরি হয়ে গেল। আমি কিভাবে কি করব, কি খেয়ে বেঁচে থাকবো এখন? বুড়ি, তুমি চিন্তা করো না, একটা না একটা উপায় বের হবেই। সকালের নাস্তাটা না হয় আমাদের সাথেই করো তুমি। তোর বউ আবার কিছু বলবে না? তুমি আমার সাথে যাচ্ছ, ও তোমাকে কিছু বলতে যাবে না। তুমি চলো তো আমার সাথে। আচ্ছা, চল তাহলে। আজ এত তাড়াতাড়ি ফিরে এলে যে কাজ থেকে, আর বুড়ি তোমার সাথে কি করছে? আর বলো না, কাজে যাওয়ার পথে দেখি বুড়ি তার মুরগির খুপির সামনে বসে কাঁদছে। তার শেষ সম্বল ওই মুরগিগুলো কে যেন চুরি করে নিয়ে গেছে। বুড়ি এখন কি করবে, কি খাবে ভেবে আমার সাথে নিয়ে আসলাম। তুমি বুড়িকে কিছু খেতে দাও, আর তার মাথায় কিছু একটা দিয়ে বেঁধে দাও। তোমার কাণ্ডজ্ঞান দেখলে মেজাজ খারাপ হয় আমার। যেখানে আমার ছেলে মেয়ে ঠিক মতো খেতে পায় না, সেখানে তুমি আরেকজনকে তোমার সাথে করে নিয়ে এসেছো খাওয়ানোর জন্য। আরে, এমন করছো কেন? ছোট থাকতে যখন বুড়ির ঘর সংসার সবকিছু ছিল, তখন কত তার কাছে গিয়ে খাবার খেয়েছি হিসাব নেই। একটা দিন শুধু বুড়িকে দেখে রাখো, কালকের ভেতর মোড়ল সাহেবকে বলে বুড়ির একটা ব্যবস্থা করে ফেলবো। ঠিক আছে, কি আর করার। আমার স্বামীর যখন জনদরদি হওয়ার শখ, তখন তো আমাকে না খেয়ে হলেও মানুষকে দরদ দেখাতে হবে। আসুন, ভেতরে আসুন। বিকেল হলে জসিম বুড়িকে নিয়ে মোড়ল সাহেবের বাড়িতে গেল। তা বলো জসিম, তোমার কি অবস্থা? এতদিন পর কি মনে করে এলে? এসেছিলাম একটু কাজে, আপনার সাহায্যের দরকার ছিল। হ্যাঁ, বলো কি সাহায্য লাগবে? এই বুড়িকে তো চিনেনই আপনি, বড় ভালো মানুষ আর অনেক অসহায়। তাকে দেখার মতো কেউ নেই। তার শেষ সম্বল মুরগিগুলো কে যেন চুরি করে নিয়ে গেছে। বড় দুঃখের বিষয়। এখন আমি কি করতে পারি? আপনি যদি বুড়িকে কিছু অর্থ দিয়ে সাহায্য করতে পারতেন, খুব উপকার হতো। তুমি না এর আগের বার বুড়ির জন্যই টাকা নিয়ে গিয়েছিলে, আবার বুড়ির জন্য সাহায্য চাইতে এসেছো? জি, বিপদে পড়ে। সাথে যদি আপনি বুড়ির ঘরটাও ঠিক করে দিতেন, তার খুব উপকার হতো। দেখো জসিম, আমার অনেক টাকা পয়সা আছে ঠিক আছে, কিন্তু তাই বলে এই ভেবো না আমি সবাইকে দান করার জন্য বসে আছি। এই টাকাগুলো পাওয়ার জন্য আমার অনেক কষ্ট করতে হয়েছে। বারবার একজনকে আমি সাহায্য করতে পারবো না। এটাই শেষবার মোড়ল সাহেব, এরপর আপনার কাছে সাহায্য চাইতে আসবো না। জি মোড়ল সাহেব, শেষবারের মতো বুড়িকে উপকার করে দেখুন। আপনাকে আর নিরাশ করবে না সে। আমার সামর্থ্য থাকলে আমি বুড়ির উপকার করতাম, আপনার কাছে সাহায্য চাইতে আসতাম না। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, আমি করব বুড়ির উপকার, কিন্তু তার বিনিময়ে বুড়ির মুরগি যত ডিম দিবে তার অর্ধেক আমাকে দিতে হবে। বুড়ি, তুমি কি এই শর্তে রাজি? জি, আমি রাজি। ঠিক আছে, টাকা নিয়ে যাও। আর ঘর ঠিক করার টাকাটা? বুড়ির ঘর ঠিক করে আমার কোনো লাভ নেই, তাই আমি ওটার টাকা দেব না। বুড়ি বাঁচলো নাকি মরলো সেটা আমার দেখার বিষয় না। আমার লাভটুকু পেলে আমি খুশি। ওটার ব্যবস্থা তোমরা নিজেরাই করো। আমি যেটুকু দেখছি ওটুকুই বেশি। জি মোড়ল সাহেব, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ধন্যবাদ। আমরা আসি তবে। জসিম আর বুড়ি মিলে বাজার থেকে আবার কয়েকটা মুরগি কিনে আনলো। জসিম মুরগিগুলো বুড়ির বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। এবার তোমার ঘরটা ঠিক করতে হবে বুড়ি। না ঠিক করলেও সমস্যা নেই, আমার অভ্যেস হয়ে গেছে এভাবে থাকতে থাকতে। কিন্তু এবার তোমার ঘরে চালের অবস্থা বেশি খারাপ। আমি দেখি অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। তুই যা করেছিস তাই যথেষ্ট বাবা, এতটুকুই বা কে করে। তুই এবার তোর কাজে যা, আমাকে নিয়ে আর তোর চিন্তা করতে হবে না। অনেক চিন্তা করেছিস আমাকে নিয়ে। ঠিক আছে বুড়িমা, আমি তবে চললাম। তোমার কোনো সমস্যা হলে আমাকে ডেকো। যাক, বাড়ি ফিরলে অবশেষে। কিন্তু তোমার মুখ অমন ভার কেন? বুড়ির তো সব ব্যবস্থা মোড়ল সাহেব করে দিয়েছেন, এখন আবার কিসের চিন্তা তোমার? সব ব্যবস্থা তো হয়নি। বুড়ির ঘরের চালের অবস্থা অনেক খারাপ। বড় কোনো জ্বর হলে বুড়ি মাথা গুজার ঠাঁই পাবে না। তুমি আবার ওই বুড়িকে নিয়েই পড়লে? নিজের চিন্তা করো, এত ওই বুড়িকে নিয়ে ভাবা লাগবে না তোমার। বাবা, এই নাও টাকা। কিসের টাকা এগুলো? আমার জমানো টাকা তোমাকে দিলাম। ওই বুড়ির বাড়ির পাশে বড় আম গাছটা থেকে কত আম পেড়ে খেয়েছি আমরা, কিন্তু বুড়ি কখনো আমাদের উপর রাগ করেনি বা আমাদেরকে বকেনি। উল্টো আরো তার গাছের আম পাড়তে সাহায্য করেছে। আমিও দেখেছি
বুড়ি কিভাবে তার ঘরে রোদ বৃষ্টি আর ঠান্ডার ভেতর কষ্ট করেছে, তাই আমি আমার জমানো টাকাগুলো দিচ্ছি। বুড়ি যেন তার ঘরে নতুন চাল লাগাতে পারে। বাবা, এই যে আমার টাকাগুলো তুমি নাও। আমরা ছাড়া বুড়ির আর কেই বা আছে, তাই আমরা চাই আমাদের সাধ্যমতো বুড়িকে সাহায্য করতে। তুমি আমাদেরকে শিখিয়েছো অন্যের বিপদে সবসময় সাহায্য করতে। তোরা তাহলে সঠিক শিক্ষাটাই পেয়েছিস আমার কাছ থেকে। আমি সত্যি তোদের নিয়ে অনেক গর্বিত। এত অভাবের মাঝে তোদের কষ্ট করে জমানো টাকাগুলো বুড়ির জন্য দিয়ে দিচ্ছিস। তোমরা বুড়িকে সাহায্য করতে চাইলে আমি একা কিভাবে বসে থাকি? এই নাও, আমার জমানো টাকাগুলোও তোমাকে দিলাম। এই টাকাগুলো দিয়ে বুড়ির ঘরে নতুন চাল হবে। হ্যাঁ হ্যাঁ, হবে। বুড়ির ছোট ঘরের চাল এই টাকা দিয়েই উঠে যাবে। জসিম বুড়ির ঘরের জন্য নতুন চাল কিনে নিয়ে গেল। বুড়ি নতুন চাল দেখে অবাক হয়ে গেল। এটা কোত্থেকে কার জন্য কিনে আনলি জসিম? তোমার জন্য কিনে এনেছি, আর কার জন্য কিনে আনবো? কিন্তু এত টাকা কোথায় পেলি তুই? সুদে ধার নিসনি তো আবার? ও নিয়ে তুমি চিন্তা করো না বুড়ি। আমার ছেলে মেয়ে তাদের জমানো টাকা আমাকে দিয়েছে তোমার ঘরে চাল ঠিক করার জন্য। এমনকি রাশিও আমাকে টাকা দিয়েছে তোমার ঘরে চাল ঠিক করার জন্য। বলিস কি, তোদের এত কষ্ট করে জমানো টাকা আমার জন্য খরচ করলি? কিন্তু আমি তো তোদেরকে এর বিনিময়ে কিছুই দিতে পারবো না। দিতে হবে না কিছু আমাদেরকে। তোমার ঘরের চালের বদলে আমার ছেলে মেয়েকে তোমার গাছের আম খেতে দিও, যেমনটা সবসময় দাও। আচ্ছা দেব, যত মন চায় তত আম নিয়ে যাস তোরা। তাহলে তোমার ঘরে নতুন চাল লাগানোর কাজ শুরু করে দেই। আজ থেকে তোমার এই ভাঙ্গা চালের নিচে কষ্ট করে থাকা বাদ। নতুন চাল লাগানোর পর বুড়ির পুরাতন ঘরের রূপ পাল্টে গেল। গ্রামের অন্য মানুষরাও বুড়ির নতুন ঘর দেখতে এলো। জসিম বুড়ির মুরগির খুপিটাও শক্ত করে বানিয়ে দিল, যেন চোর আবার চুরি না করতে পারে। এখন সব ঠিকঠাক হয়েছে, তোমাকে নিয়ে আমার আর কোনো চিন্তা নেই। তোকে আর ধন্যবাদ দিয়ে ছোট করব না, আর তোর উপকারের প্রতিদান তো কখনোই দিতে পারবো না। আমাকে আজীবনের জন্য ঋণী বানিয়ে গেলি তুই। না বুড়ি, ঋণী তো আমরা ছিলাম এতদিন। তার কিছুটা হলে এতদিনে শোধ করতে পেরেছি বলে মনে হচ্ছে। ওপরওয়ালা তোর মঙ্গল করুক। তোর ছেলে মেয়ে দুটোকে বলিস আমার কাছে আসতে। সেদিন বাতাসে কতগুলো আম পড়েছিল, ওদের জন্য রেখে দিয়েছি। আচ্ছা বুড়িমা, বলবো। এবার তাহলে আমি আসি। দেখ রাজু, বুড়ি ওর ঘরে নতুন চাল লাগিয়েছি। আমরা আর তার চালে ঢিল দিয়ে খেলতে পারবো না। চালটা তো আমার বাবার টাকাতেই লাগিয়েছে, কেন খেলতে পারবো না? এই চালটাতে ভাঙার অধিকার আছে আমার। কিন্তু আমি তো শুনেছিলাম তোর বাবা বুড়িমাকে শুধু মুরগি কেনার টাকা দিয়েছে। এই চালটা নাকি জসিম চাচার পরিবার বুড়িকে দিয়েছে। এই কথা তোর বিশ্বাস হলো? ওরা নিজেরাই তো অভাবে থাকে, বুড়িকে কিভাবে টাকা দিবে? আমার বাবা আসলে বুড়িকে অনেকগুলো টাকা দিয়েছিল, ওখান থেকে যা বেঁচে গিয়েছে তা দিয়ে বুড়ি নতুন চাল কিনেছে। এতক্ষণে বুঝলাম আসল ঘটনা। চল, বুড়ি নতুন চালটা ভেঙে দিয়ে আসি। ওর গাছের আম খেয়ে ওই আটি দিয়ে ওর ঘরে নতুন চাল ভাঙবো। ঠিক আছে, চল। কি রে, তোরা আবার এসেছিস আমার ঘরের চালে ঢিল ছুঁড়ে ভাঙতে? এখন আর ভাঙতে পারবি না, যতই চেষ্টা করিস না কেন। আমাকেও আর ঘর থেকে বের হতে হবে না তোদেরকে ধরার জন্য। বুড়ির ভাব মনে হয় বেড়ে গেছে নতুন চাল পেয়ে। বুড়িকে আজ ঘর থেকে বের করেই ছাড়বো। অনেক হয়েছে রাজু, সন্ধ্যা হতে চললো প্রায়। চল, আজ আমরা বাড়ি ফিরে যাই, অন্য আরেকদিন আসবনি। ঠিক আছে, আজ তুই আছিস বলে বুড়ি বেঁচে গেল। এরপর যেদিন আসবো বুড়িকে দেখে নিব, আগের বারের চেয়েও খারাপ অবস্থা করব। সিমি আর রাজু সেদিনের মতো চলে গেল। কিছুদিন পর তারা আবার বুড়ির বাড়ির সামনে এসে হাজির হলো, বুড়ির গাছের সব আম চুরি করার আর বুড়ির নতুন চাল ভাঙার উদ্দেশ্য নিয়ে। ওই জি, ওই ডালে অনেকগুলো আম আছে, ওগুলোও পেড়ে ফেল। আচ্ছা, পারছি। দেখ, আকাশ হঠাৎ কেমন কালো হয়ে আসছে, ঝড় আসবে মনে হয়। ও কিছু না, একটু পরে ঠিক হয়ে যাবে।
কি জোরে বাতাস বইছে। রাজু, তুই গাছ থেকে নাম, কালবৈশাখী ঝড় আসবে মনে হয়। না, এই গাছের শেষ আমরা না পারার আগ পর্যন্ত আমি গাছ থেকে নামবো না। কি অন্ধকার বাইরে, মনে হচ্ছে এখন রাত। এ কি, এই সময়ে আম গাছে দুজন কি করছে? জানালা দিয়ে তো ঠিক মতো অন্ধকারে দেখতেও পাচ্ছি না যে কারা। এই, তোরা নাম ওই গাছ থেকে, ঝড় শুরু হয়ে গেলে আর কুল পাবি না। রাজু, নাম তুই এখন গাছ থেকে। বড়সড় ঝড় আসছে মনে হয়, পরে আমরা দুজনেই বিপদে পড়বো। বুড়িও চিৎকার করছে আমাদের উপর। করুক, আমি নামবো না, তুই যেতে চলে যা। আমার কথা মনে হয় ওদের কানে যাচ্ছে না, আমাকে গিয়েই ওদেরকে থামাতে হবে। বাতাসে যে আমগুলো নিচে পড়েছে তুই ওগুলো কোরাস নিবি, আমি গাছের গুলো দেখছি। কিরে, তোদেরকে কতক্ষণ থেকে বলছি গাছ থেকে দূরে সরতে, তোরা আমার কথা শুনছিস না কেন? চল বলছি। আমার কান ছাড়া বলছি। সোজা গিয়ে আমার ঘরে ঢুক, তারপর ছাড়ছি। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। এবারে বানরটাকে গাছ থেকে নামানোর পালা। করছো কি? এভাবে লাঠি দিয়ে আমাকে গুঁতোচ্ছ কেন? না নামার আগ পর্যন্ত গুঁতোতেই থাকবো। এখনই নাম বলছি, অনেক সহ্য করেছি তোদের জ্বালাতন, আর না। আচ্ছা আচ্ছা, নামছি, এবার ছাড়ো আমায়। ঠিক আছে, চল আমার সাথে। বুড়ি দুজনকে নিয়ে তার ঘরে ঢোকার পরপরই রাজু যে ডালটাতে দাঁড়িয়েছিল সেটা ভেঙে পড়লো। একটু পর আম গাছের একটা বড় ডাল ভেঙে বুড়ির বাড়ির উপর পড়লো। কি বললে? আমার ছেলে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই ঝড়ের ভেতর কোথায় গেল? মোড়ল সাহেব, আপনার ছেলেকে বুড়ির আম গাছের কাছে যেতে দেখেছিলাম শেষবারের মতো। আম করাতে গিয়েছিল বোধ হয়। ঝড় বৃষ্টি কমেছে এখন, চলো আমরা ওকে গিয়ে নিয়ে আসি এখন। ওর মা চিন্তা করছে খুব। কিন্তু মোড়ল সাহেব, একটা খারাপ সংবাদ আছে। ঝড়ে বুড়ির আম গাছটা অনেকখানি ভেঙে পড়েছে, এমনকি বুড়ির বাড়িটাও ভেঙে গেছে। রাজু বাবা ঠিক আছে কিনা? আর তুমি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে এই ঘটনা বলছো? তাড়াতাড়ি চলো, দেখতে হবে আমার ছেলে ঠিক আছে কিনা। তোরা ঠিক আছিস তো? ভয় পাস না, আমি তোদের সাথে আছি। বুড়ি, আজ তুমি না থাকলে যে আমাদের কি হতো? আমি আর কখনো তোমার ক্ষতি করার চেষ্টা করবো না বুড়ি, আমাকে ক্ষমা করে দাও। এই যে মোড়ল সাহেব, এদিকে আসুন। বুড়ির ঘরের ভেতর থেকে গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। দরজাটা ধাক্কা দিয়ে খোলো। আজ তুমি না থাকলে আমার ছেলেটাকে হয়তো আর ফিরে পেতাম না। আমাকে ক্ষমা করে দাও তুমি বুড়ি। তোমাকে ঘরের চাল ঠিক করার টাকা দিয়ে সাহায্য করতে চাইনি, কারণ ওতে আমার নিজের কোনো লাভ হবে না। ভাগ্যিস জসিম আমার মতো চিন্তা করেনি বলে আমার ছেলেটা এখনো বেঁচে আছে। তোমার ঘর বাড়ি ঠিক করার সাথে তোমার দেখভাল করার দায়িত্ব এখন থেকে আমার। আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন, এতেই আমি খুশি।